আপনার দৃষ্টিতে কি মনে হয়? যদিও সাদিক কায়ুম ডাকসুর যিনি ভিপি তিনি ৩ দফা দাবিও পেশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর। মানে আপনার পর্যবেক্ষণটা কি? মানে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি সেটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন যাতে ১২ই ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে আপনি বলবেন? আসলে পরিস্থিতিটা তো আসলে এখন আমাদের জন্য চ্যালেঞ্জিং, দেশের জন্য চ্যালেঞ্জিং, আমাদের গভর্নমেন্টের জন্য, অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটা একটা চ্যালেঞ্জ। বিশেষ করে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি আছেন, নোবেল লরিয়েন্ট, তার একটা আন্তর্জাতিক একটা ইমেজ আছে। তার জন্য একটা সুস্থ, সুন্দর এবং গ্রহণযোগ্য ক্রেডিবল নির্বাচন দেওয়াটা তার জন্য একটা, তার ব্যক্তিত্বের জন্য একটা চ্যালেঞ্জ। সারা জীবনের অর্জন যেন বিসর্জন না যায় সে জায়গা থেকে। আবার পাশাপাশি আমরা যারা জুলাই বিপ্লবের যুদ্ধে আছি বা যারা জুলাই বিপ্লবের সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন, দলগুলো যারা আছে, তাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ। কারণ হচ্ছে যে আপনারা জানেন যে একটা ফ্যাসিবাদী সরকার ১৭ বছর ক্ষমতা দখল করে রেখেছে এবং এখানে আসলে নির্বাচন বলতে কিছু হয় নাই। সেখানে নির্বাচনের নামে প্রহসন হয়েছে। আমরা দেখেছি 14 সালের নির্বাচনে একতরফা, মানে 153 জন আগে নির্বাচিত হয়ে গেছে নির্বাচনের আগেই। এরপর হচ্ছে যে 18 সালে এসে দিনের পর রাতে হয়ে গেছে। এরপরে আমি ডামি নির্বাচন আমাদের 24 সালে এসে আমরা জানুয়ারিতে আমরা যেটা দেখলাম। তো আসলে এই 15 বছর বা এর আগে 8 সালের নির্বাচনও আমাদের একটা খুব প্রশ্নবিদ্ধ নির্বাচন। কারণ হচ্ছে যে সামরিক সেনার ইয়াতে সমর্থিত সরকারের অধীনে যে নির্বাচন হয়েছে তারা ক্ষমতায় বসিয়ে দিয়েছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আসলে এখন এই এতদিন পরে 17 বছর বা হচ্ছে 20 বছর পরে এসে যেটা নির্বাচন, এই নির্বাচনটা কিন্তু সরকারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। এবং ঠিকই আমার ডক্টর আউয়াল ভাই যেটা বলছেন যে এখানে যারা প্রশাসনে যারা আছেন, নির্বাচন কমিশন ইভেন, মানে যারা কর্মকর্তা আছেন, যারা পুলিশ প্রশাসনে আছেন, যারা ডিসিএসপি থেকে আছেন, এখানে তো মেজরিটি এই আমলে নিয়োগপ্রাপ্ত সুবিধাভোগী এবং তারা এই ইয়াকে ফেসিবাদী সরকারকে টিকিয়ে রাখার জন্য আওয়ামী লীগের চেয়ে বড় আওয়ামী লীগের হিসেবে ভূমিকা পালন করেছে। যারা ধরে আনতে বললে বেঁধে নিয়ে আসছে, গুলি করে মেরে ফেলেছে, ক্রসফায়ার দিয়েছে, গুম করেছে, আয়নাঘর বানিয়েছে। তো তাহলে সেই প্রশাসন কিন্তু আমাদের মাহফুজ ভাই, এই বিষয়টাগুলো কিন্তু রাজনৈতিক দলের পক্ষ থেকে ইভেন সরকারের মধ্য থেকে বারংবার বলা হয়েছে জি যে কাঠামোটা একই রকমই থেকে গেছে। এখন আমার কথা হলো যে সময় তো 1.5 বছরের মতো গেল, মানে সেই জায়গা থেকে আপনি কি খুব ভিজিবল এক ধরনের পরিকল্পনা এবং সেই অনুযায়ী আগানো আপনি দেখতে পেয়েছেন কিনা? আমার কাছে মনে হয়েছে যে যদিও একেবারে মানে আপনি আমাদের প্রত্যাশা অনুযায়ী হয় নাই, কিন্তু আসলে তো একটা অগ্রগতি তো কিছু হয়েছে। না হলে একটা নির্বাচনের শিডিউল ঘোষণা করা বা একটা নির্বাচন শুরু হওয়া, প্রচারণা আমরা যারা প্রার্থী হিসেবে আমরা করছি, আমরা তো আশা করি যে একটা নির্বাচন হবে এবং সেখানে সবাই কথা বলতে পারছে, ভোট দেওয়ার জন্য উৎসব, মানুষ অপেক্ষা করতেছে এবং এরকম একটা পর্যায়ে তো গিয়েছে। এবং আপনি দেখেছেন যে ফেসিবাদী যারা এই গুম খুনের সাথে জড়িত ছিল, ইভেন আপনি সেনা অফিসার যারা, আপনি কি কল্পনা করতে পারেন এটা যে সেনা অফিসাররাও বিচারের মুখোমুখি হচ্ছে, তাদেরকে আইনের আওতায় আসতে হয়েছে, যারা কখনো ভাবে নাই যে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। শেখ হাসিনার মতো যারা ভেবেছেন যে জীবিত থাকতে কোনোদিন তার কোনো পতন হবে না, পতন হওয়ার পরে তার ফাঁসির রায় পর্যন্ত হচ্ছে। তারপর স্বরাষ্ট্রমন্ত্রী যাদের আঙুলের ইশারায় সবকিছু হয়েছে, আইনের আওতায় আসছে, বিচার তো একটা দৃশ্যমান হয়েছে, ট্রাইব্যুনাল কাজ এখন করছে। যদি নির্বাচন কেন্দ্রিক আপনি বলেন যে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে নিশ্চয়ই মানুষের জানমালের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানে টার্গেট কিলিং এর মতো ঘটনা কিন্তু খুব সাম্প্রতিক সময় তো দেখা যায়নি, মানে যে ধরনের ঘটনা। এবং রাজনৈতিক নেতাদের মুখে আমরা শুনছি যে ৭০ জনের একটা টার্গেট লিস্ট আছে, কেউ বলছেন 50 জন। মানে এটি কি মানে সাধারণ মানুষের মধ্যে কি ধরনের বার্তা যাচ্ছে? সেই কন্ট্রোলিংটা কার করা দরকার? নিশ্চয়ই সরকারের। জি, আমি আপনাকে ধন্যবাদ। আমাদের প্রিয় ভাই ওসমান হাদি, জি, তিনি যেই পরিস্থিতির শিকার হলেন আজকে, আমরা তার জন্য দোয়া করি, আজকে জাতির কাছে দোয়া চাই যে তারা আল্লাহ যেন তাকে হায়াতে তাইবা দান করেন এবং সে সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন। তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে চিকিৎসার জন্য। আমরা কোন পরিস্থিতিতে আজকে তাকে যেভাবে নেওয়া হচ্ছে আমাদের জন্য, আমরা যেহেতু জুলাই যোদ্ধা বা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা তাদের বড় ভাই বা তারা আমাদের জুনিয়র হিসেবে শাহবাগে আন্দোলন সংগ্রামে সবসময় সাথে রাজপথে ছিলাম, জুলাই মঞ্চে ছিলাম, যে তাদের বিভিন্ন প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করেছি। তার যে ভয়েস এবং আধিপত্যবাদের বিরুদ্ধে তার যে মানে স্ট্রং ভয়েস, সে তার জীবনের ঝুঁকি নিয়ে যে কাজগুলো করেছেন, যারা অন্যরা আমরা সাহস পায় না,
তাহলে সে জায়গাতে আজকে তাকে টার্গেট করে যে এই যে আপনি এটা বললেন হলো- জীবনের ঝুঁকি নিয়ে, হ্যাঁ। অর্থাৎ তার যদি ভিডিও যে ক্লিপগুলো আছে খুবই প্রকাশ্যে এবং প্রচুর ভাইরাল, এবং সেখানে অনেক জায়গায় তিনি কিন্তু তার জীবনের শঙ্কা, মানে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতো এমন কথা কিন্তু বলেছেন। আপনাকে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের দেশটা 17 বছর যে ফেসিবাদ কায়েম হয়েছে, এই ফেসিবাদ কিন্তু এককভাবে আওয়ামী লীগের পক্ষে প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না। এটা যদি আমাদের পার্শ্ববর্তী দেশের প্রত্যক্ষ অংশগ্রহণ না থাকতো, সমর্থন না থাকতো এবং এর পুরোপুরি ইয়ে না থাকতো, তাহলে এটা কিন্তু সম্ভব ছিল না। এবং আপনারা দেখছেন এখন তারা নির্বাচনের কথা বলে, অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে, কিন্তু ওই 13, 14, 18 সালে যখন নির্বাচন করার কথা বলেছিল, তখন বলছিল এটা দেশের আভ্যন্তরীণ বিষয়, এটা নিয়ে আমরা নাক গলাইতে চাই না, এটা নিয়ে আমাদের কোনো ইয়া নাই, যে আসবে আমরা তার সাথে কাজ করব। তখন এখন কিন্তু পুরোপুরি চিত্র ভিন্ন, কারণ সেই সময় তাদের সেবা দাসরা তখন তাকে ইয়েতে ছিল, এখন তো তার বিপরীতটাই, যার কারণে তারা অবস্থানটা ভিন্ন। অতএব এই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সমুন্নত রেখে একটা সমৃদ্ধ দেশ হিসেবে গঠন করার জন্য যারা কাজ করতেছে, যারা কথা বলতেছে আধিপত্যবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, তাদের তো জীবনে ঝুঁকি আছে এবং ঝুঁকি নিয়ে কাজগুলো করতে হবে। মানে এই ঝুঁকিটা থেকে কিছুটা হলেও নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? সেই অবশ্যই রাষ্ট্রকে সে নিরাপত্তা দিতে হবে। যেদিন হাদি আহত হয়েছেন, সেদিন আমি আমার সংসদীয় আসন নোয়াখালী 6 হাতিয়াতে ছিলাম। সে সময় আমি বলছিলাম যে আমাদের যদি প্রার্থীরা যদি নিরাপত্তা না পায়, তাহলে ভোটাররা কিভাবে ভরসা পাবে, তারা কিভাবে আস্থা নিবে যে তারা ভোট দিতে পারবে বা ভোট অংশগ্রহণ করতে পারবে? সে যাতে একটা ঝুঁকি আছে। তবে এই ঝুঁকিটা মোকাবেলা আসলে আপনি যাই বলেন, অন্তর্বর্তীকালীন সরকার তো একটা দুর্বল সরকার, তো নির্বাচিত সরকার না, তাদের তো একদম রুট লেভেল পর্যন্ত তাদের কি নাই, মানে ওইভাবে তাদের স্ট্রাকচারাল কোনো সাপোর্ট নাই। তাহলে তাদেরকে পুরোপুরি প্রশাসনের উপর নির্ভর করতে হচ্ছে। সেই জায়গায় আমরা যারা মাহফুজ ভাই, দুর্বল সরকার এটা কি সরকার কখনো স্বীকার করেছে? না, মানে এটি তো জনগণের সর্বোচ্চ ম্যান্ডেট নিয়ে সরকার, এটি তো বলা হয়। আমরা সেটা ঠিক আছে, আপনি এবং আপনারাই তো শক্তি, সকল পক্ষই শক্তি। আমরা শক্তি, আবার আমাদের মধ্যে তো বিভাজন, আমাদের মধ্যে তো অনৈক্য, আমাদের মধ্যে তো প্রতিযোগিতা, এইটা তো বাস্তবতা। এটা তো জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময় কি এরকম ছিল বিভাজন? না, ওই সময় ছিল মানে না। আপনি হাদিকে দেখতে যখন মির্জা আব্বাস সাহেব গেলেন, মানে তখন যে ঘটনাটা ঘটলো, মানে না, আমি তো ওইটাই বলতেছি, জুলাইয়ের পরবর্তীতে তো এই অবস্থাটা ছিল না। এখন যখন 1.5 বছর পরে এসে তো এই অবস্থা হয়েছে এবং হচ্ছে, এটা তো আপনাকে বুঝতে হবে, মানে বাস্তবতা মেনে কেন নিতে হবে। হচ্ছে মাহফুজ ভাই যদি বলেন? হচ্ছে প্রতিযোগিতা, আপনার ক্ষমতা কেন্দ্রিক প্রতিযোগিতা, ক্ষমতা কেন্দ্রিক প্রতিযোগিতা, মত পার্থক্য, আপনি সংস্কার চান না, কোন ইস্যুতে সংস্কার চান, কোন ইস্যুতে চান না, আপনার নিজ মানে অবস্থানটা সুসংহত করা, এই জায়গাতে একটা অসুস্থ প্রতিযোগিতা আছে, আবার হচ্ছে একটা প্রতিযোগিতা তো আছেই। এখন সবাই ক্ষমতায় যেতে চাচ্ছে, ক্ষমতায় আসতে কেউ ধরে রাখতে চাচ্ছে, এই জায়গাটা তো আছে।